নীল নভগণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। সবাইকে বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গুণীজন সম্মাননায় বরেন্দ্র রেডিওর বিশেষ আয়োজন গুণীজন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, আপনাদেরই কথা বন্ধু শরীফ উদ্দিন। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ উপস্থিত আছেন অতিথি হিসেবে, যিনি নওগাঁ জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। আমি হয়তো বলার সাথে সাথে আপনারা বুঝে গেছেন যে আজকে আমাদের সাথে কে আছেন। মোহাম্মদ হাসমত আলী, সিনিয়র শিক্ষক, বাংলা, নওগাঁ কৃষ্ণধন কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রোতা, আজকে আমরা স্যারকে নিয়ে স্যারের এই যে সাফল্যের পেছনের গল্প, স্যারের জীবন, স্যারের যেই পেশাদারিত্ব, সেটা নিয়ে কথা বলবো। আজকে সবকিছু নিয়ে আছি আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদেরকে একটু বলে দিতে চাই অনুষ্ঠানের শুরুতেই যে আপনারা আমাদেরকে দুটি মাধ্যমে জানাতে পারছেন আপনার কথাবার্তাগুলো এবং কানেক্ট হতে পারছেন। আমাদের অনুষ্ঠানটি রেডিওর পাশাপাশি আপনারা ফেসবুকে লাইভ দেখতে এবং শুনতে পাচ্ছেন। এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার ফেসবুকে চলে যেতে হবে, অথবা আপনাকে ব্রাউজ করে ফেলতে হবে www.facebook.com/বরেন্দ্ররেডিও-নওগাঁ, অথবা এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত SMS এর মাধ্যমে জানানোর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার প্রিয় মোবাইল ফোনটি হাতে নিতে হবে এবং তার রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বড় হাতের আরবি, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন এবং আরেকটি স্পেস দিয়ে আপনার প্রশ্ন কিংবা মতামত লিখে পাঠিয়ে দিতে হবে 7171 এই নম্বরে। শ্রোতা, আপনাদেরকে আরেকবার বলতে চাই যে আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি যে অনুষ্ঠানে, সেটির নাম হচ্ছে শ্রেষ্ঠ জন, অর্থাৎ গুণীজন সম্মাননায় বরেন্দ্র রেডিওর বিশেষ আয়োজন শ্রেষ্ঠ জন। অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ হাসমত আলী, সিনিয়র শিক্ষক, বাংলা, নওগাঁ কৃষ্ণধন কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। স্যার, আপনার কাছে আমরা চলে আসতে চাই। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, ভালো আছে। আপনাকে ধন্যবাদ এবং বরেন্দ্র রেডিওকে ধন্যবাদ আজকে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। স্যার, শুরুতেই যদি বলতে চাই যে জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন, নিঃসন্দেহে এটি একটি আনন্দের ব্যাপার। এই শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ার পেছনের গল্পটা কেমন ছিল আসলে? আসলে পেছনের গল্প তেমন কিছুই না। এটা প্রতি বছরই সরকার একটি আয়োজন করে থাকেন প্রতিযোগিতার, যেটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষককে নির্বাচন করেন প্রধান শিক্ষক। তারপরে সেটি উপজেলা পর্যায়ে বাছাই করা হয় একজনকে, এবং জেলা পর্যায়ে, তারপরে এভাবে জাতীয় পর্যায়ে পর্যন্ত করা হয়ে থাকে। শুধু শিক্ষক না, সেখানে বিভিন্ন ছাত্র, বিভিন্ন প্রতিযোগিতা হয়, সেখানে বিভিন্ন গান, স্কাউট, বিভিন্ন বিষয়ে এগুলো কিন্তু শ্রেষ্ঠ শিক্ষার্থীও নির্বাচন করা হয়ে থাকে। স্যার, আমরা জানি যে আপনি এই যে 2022 সালেই শুধু নয়, এর আগেও 2017 সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আসলে এই যে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়া, এটার অনুভূতিটা কেমন এবং এই প্রসেসটা কেমন স্যার? এটা তো আনন্দের বিষয়, যদিও এটি যখন স্বীকৃতি পাওয়ার পর কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়। প্রধান শিক্ষক যাকেই মনে করেন যে এবছর একজন শিক্ষককে, তার পছন্দের একজন শিক্ষককে, তাঁর দৃষ্টিতে যাকে শ্রেষ্ঠ মনে হবে তিনি তাকেই সিলেকশন দেবেন এবং তার নামটি উপজেলাতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে অনেক শিক্ষকের বায়োডাটা দেওয়া হয়, তাদের জীবনের কর্মকাণ্ড সব কিছু কাগজপত্র দেওয়া হয় আর কি। তো তারই ভিত্তিতেই যখন এটি নির্বাচন করা হয়, তখন যখন জানতে পারি যে আমি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি, তখন অবশ্যই আনন্দ পেয়েছি। 2017 সালেও আরও বেশি আনন্দ পেয়েছিলাম যখন প্রথমবার নির্বাচিত হই। এবারেও অনেকটা আনন্দ পেয়েছি এবং দায়িত্ব বেড়ে যায়। সত্যি কথা বলতে কি, এখানে শ্রেষ্ঠ বলতে যে আমি শ্রেষ্ঠ আর অন্যজন শ্রেষ্ঠ নয়, সেই এমনটা কিছু নয়। এবার আমি হলাম, সামনের বছর আরেকজন হবে, এভাবে এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে চলে আর কি। এবং শ্রেষ্ঠত্ব অর্জনের পর কিন্তু এই যে ধারাবাহিকতা বা কাজ করার জন্য যে দায়িত্বটা, সেটি বলছিলেন অনেকটা বেড়ে যায়। স্যার, আপনি কাজ করে যাচ্ছেন, এটা আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা তো অনেক বেশি কাছাকাছি, সেই সুবাদে এবং তাছাড়া অফলাইন অনলাইন সব জায়গাতে আপনি অনেক বেশি কাজ করছেন। আপনি নওগাঁর একজন পরিচিত মুখ, একসাথে শিক্ষকতা করছেন, সাংস্কৃতিক অঙ্গনে আপনার পদচারণা, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততা। সম্প্রতি আমরা জানি যে, আমি ব্যাপারটা ভুলে যাব আসলে, আপনার একটা বই বের হয়েছে এবং সেই বইটির নাম বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরূপ অন্বেষণ। এই বইটি সম্পর্কে যদি কিছু বলতেন।
আচ্ছা, ধন্যবাদ। আসলে সম্প্রতি বললেও ভুল হবে, এটি আসলে বের হয়েছে গত বছর ডিসেম্বরে আমরা বইটা হাতে পেয়েছিলাম এবং এটি প্রকাশ করেছে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট, প্রতিষ্ঠার বাংলাদেশ। তো এটি যেহেতু দীর্ঘদিন ছুটি ছিল, আপনি জানেন যে বাংলাদেশে 2 বছর প্রায় স্কুল বন্ধ ছিল করোনা ইস্যুতে। করোনা ইস্যুতে। তো সেই সময়টা আমি একদম বসে থাকিনি। আর আপনি জেনে হয়তো খুশি হবেন যে আমি ছাত্র জীবন থেকে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন থেকে লেখালেখি করতাম এবং সাংবাদিকতার সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেই বাহ, সময়ে দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদ এবং দৈনিক সোনার দেশ পত্রিকায়, দৈনিক সোনালী সংবাদ এবং সোনার দেশের আমি স্টাফ রিপোর্টার ছিলাম। সেখানে আমি বিশ্ববিদ্যালয়ের নিউজ কভার করতাম এবং এর ফাঁকে ফাঁকে দৈনিক বার্তা সহ বিভিন্ন পত্রিকায় আমি বিভিন্ন প্রবন্ধ নিবন্ধগুলো প্রকাশ করতাম। তো বই এটা প্রকাশের সেটাই আসলে মূল উৎস, বা সেখান থেকে আসলে অনুপ্রাণিত হওয়া এরকম একটা। স্যার, এত বিষয় থাকতে বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথকে কেন উপজীব্য করলেন এই বই আসলে? আচ্ছা, ধন্যবাদ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটির সম্মুখীন আমি প্রায় হয়ে থাকি। আসলে বাংলাদেশের শুধু নয়, উপমহাদেশের এবং আমি বলবো যে সারা বিশ্বের যদি কয়েকজন গুণী ব্যক্তির, গুণী রাজনীতিক কিংবা গুণী লেখক, তাহলে তো রবীন্দ্রনাথের কথা সবার আগে চলে আসে। আর বাংলাদেশের কথা বলতে গেলে কিন্তু যার নামটি আগে আসে সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো শৈশব থেকেই আমার বঙ্গবন্ধু সম্বন্ধে জানবার আগ্রহ ছিল। কারণ আমি একটু বলে রাখি যে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার এক শিক্ষক ছিলেন, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি প্রয়াত হয়েছেন, মোখলেসুর রহমান স্যার। তিনি আমাকে গণিত করাতেন। তো তিনি মাঝে মাঝে, আমি একাকী যখন বসে থাকতাম অঙ্ক করতাম, তখন স্যার মাঝে মাঝে তিনি তার মুক্তিযুদ্ধের গল্প, বঙ্গবন্ধুর গল্প এগুলো বলতেন। তো সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম যে বঙ্গবন্ধু সম্বন্ধে জানবার জন্য। এবং আমি এটা কিন্তু অনেকদিন প্রকাশ করিনি। আমার বঙ্গবন্ধু সম্বন্ধে লেখা কিন্তু বহুদিন থেকে আমি লিখছি, ছাত্র জীবন থেকে। তারপরে আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, তখন যেখানে অনেক সময় পেয়েছি হাতে, তখন আমি রাত জেগে জেগে লেখাগুলো লিখতাম এবং বিভিন্ন লাইব্রেরিতে আমি গিয়ে এই লেখাগুলো সংগ্রহ করি। তারপরে এই লেখাগুলো কিন্তু সব জায়গায় প্রকাশ করার মতো নয়, একটু বড় ধরনের লেখা এবং একটু প্রবন্ধ গবেষণামূলক লেখা। তো সেই রকম কোনো গুরুত্বপূর্ণ পত্রিকা বা আমি পাইনি। কিন্তু যখন একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়েছিল বেশ কয়েক বছর আগে থেকে, এই আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক ডক্টর মতিউর রহমান, তার সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি আমাকে অনেক সহযোগিতা করেন এবং উৎসাহ দেন। তার আমার লেখাগুলো তিনি তার রবীন্দ্র জার্নালে, আমার প্রতিটি লেখাই কিন্তু রবীন্দ্র জার্নালে আগে প্রকাশিত এবং সেইগুলোই তিনি আমাকে বলেন যে একটি বই আপনি বের করেন। তো তারই অনুপ্রেরণায় আমি বই আকারে প্রথম বের করলাম এবং তিনি আমার এই বইটি বের করলেন প্রথম আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট থেকে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে এইভাবে আসলে একসাথে রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুকে নিয়ে এটি বোধহয় প্রথম বই, এবং এটি আসলে আমাদের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য একটি সংগ্রহ হয়ে থাকবে। স্যার, মাঝে মাঝে আপনার কণ্ঠস্বর আমরা বরেন্দ্র রেডিও থেকে ভেসে আসতে শুনি, বিশেষ করে সংবাদ উপস্থাপনা করে থাকেন রেডিওতে। এই যে রেডিওর সঙ্গে সম্পৃক্ততা, এটি কবে থেকে এবং কিভাবে স্যার? আসলে তো রেডিও যখন আমি বুঝতে শিখিনি তখন আমি রেডিও শুনতাম, আমি গান শুনতাম, খবর শুনতাম। আমার দাদা নিয়মিতভাবে খবর শুনতেন, তো আমিও চুপ করে বসে খবর শুনতাম। সেই সময় বিবিসি, ভয়েস অফ আমেরিকা, বাংলাদেশের সংবাদগুলো শুনতাম, এমনকি কলকাতা, দিল্লি বাংলা খবরগুলো পড়তাম। তখন থেকেই একটা মনের মধ্যে ইচ্ছে ছিল যে কোনোদিন যদি রেডিওতে খবর পড়তে পারতাম, গান করতে পারতাম। তো সেই সুযোগ হয়েছিল অনেক পরে, খবর পড়তে পেরেছি অনেক পরে। কিন্তু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজশাহী বেতার একবার অডিশন দিয়েছিলাম। তো সেখানে অডিশন দেওয়ার আগে আমি বেশ ভালো প্রস্তুতি নিয়েছিলাম একজন উপস্থাপকের কাছে, বাংলাদেশ বেতার রাজশাহীর আমার এক বন্ধু কলিমুদ্দিন, তার কাছে অনেকদিন প্রস্তুতি নেওয়ার পর যখন অডিশন দিলাম, আমার বিশ্বাস ছিল এবং তারও বিশ্বাস ছিল যে আমি হয়তো সেখানে সুযোগ পাবো। কিন্তু দেখা গেল ফলাফল এলো না, একজন মাত্র নেওয়া হয়েছিল। তারপরে আমি মন খুব খারাপ করলাম। তো আমি একদিন বেতারে গেলাম, রাজশাহী বেতারে গিয়ে তৎকালীন উপপরিচালক কে.আই. মাহবুবুর রহমান, আমি তাকে গিয়ে আমার মনের দুঃখটা বললাম, স্যার আমি কেন হতে পারলাম না। আমি তখন রাজশাহী ইউনিভার্সিটি বাংলা বিভাগের ছাত্র। তো উনি আমাকে খুব আদর করে, খুবই ভালো ব্যবহার করে বললেন যে আসলে বিষয়টা তেমন কিছুই না, এটা তো অনেক ব্যাপার থাকে, সুপারিশ থাকে, আর আপনি যেহেতু বাংলায় অনার্স পড়ছেন, আর একটু খবর পড়ে শুধু আপনি কত টাকায় বা ইনকাম করবেন, আপনি ভালো চাকরি পাবেন, এইভাবে সান্ত্বনা দিয়ে আমাকে তিনি ছেড়ে দেন। কিন্তু
আমি 2017 সালে যখন আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলাম, তখন আজকের অনুষ্ঠানে যিনি প্রযোজক দুলাল হোসেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি একদিন আমাকে ফোন করলেন, স্যার আপনার সঙ্গে কথা বলবো, আমি আপনার সাক্ষাৎকার নেব। তো তিনি আমাকে আমার কথা রেকর্ড করার জন্য উনি আমার রেডিওতে আমার স্কুলে গেলেন। তো সেদিনই আমি তাকে অকপটে বলেছিলাম যে দুলাল, আমি কিন্তু রেডিওতে কাজ করতে চাই। তো উনি আমার ভয়েস শুনেই উনি খুব খুশি হয়েছিলেন, আমাকে উনি আমন্ত্রণ জানালেন এবং কয়েকদিন পরেই সরাসরি একদিন রেডিওতে উনি আমাকে বসিয়ে দিলেন। এবং তখন থেকেই সেই 17 সাল থেকেই কিন্তু এই বরেন্দ্র রেডিওর সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়ে গেল। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। রেডিওর ব্যাপারটা আসলে রেডিও আমারও একটা দুর্বলতার জায়গা, সেজন্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কারণ অনেক বেশি এটা হয় কি যে গুণীজনদের কাছ থেকে তাদের জীবন সম্পর্কে, তাদের ছোটবেলা, বড় হওয়া, এইসব থেকে শিক্ষা নিয়ে আসলে আমাদের এই প্রজন্মের যারা শিক্ষার্থী রয়েছেন, এই প্রজন্মের যারা তরুণরা রয়েছেন, তারা অনুপ্রাণিত হতে পারেন। শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপনারা কিন্তু শুনছেন বরেন্দ্র রেডিওর আয়োজনে বিশেষ অনুষ্ঠান শ্রেষ্ঠজন। এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি শরীফ উদ্দিন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এবারে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসমত আলী, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমরা বলেছিলাম শুরুতেই যে আপনারা দুটি মাধ্যমে যুক্ত হতে পারেন আমাদের সাথে। অনেকে যুক্ত হয়েছেন, আমি মাধ্যম দুটি আবারও সংক্ষিপ্ত করে জানিয়ে দিতে চাই। SMS করার জন্য আপনাকে যেটি করতে হচ্ছে 7171 নম্বরে আপনাকে SMS করতে হচ্ছে। আপনাকে প্রথমেই লিখতে হচ্ছে বড় হাতের আরবি স্পেস আপনার নাম এবং আরো একটি স্পেস দিয়ে আপনার লোকেশন, আর আরো একটি স্পেস দিয়ে আপনার মনের কথাবার্তাগুলো কিংবা আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে হচ্ছে 7171 এই নম্বরে। আর ফেসবুকে ব্রাউজ করে ফেলুন www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ, সেখানে লাইভে আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন। আমাদেরকে খন্দকার ইরফান আলী বিপ্লব বলেছেন ঢাকা থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তিনি আরো জানিয়েছেন শ্রেষ্ঠজন অনুষ্ঠানের আজকের সম্মানিত গুণী অতিথিকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সুন্দর সার্থক একটি অনুষ্ঠান উপহার দেয়ায় প্রিয় বরেন্দ্র রেডিওকে জানাচ্ছি একগুচ্ছ রজনীগন্ধা ফুলের সুরভিত শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং মনোযোগ দিয়ে অনুষ্ঠান শুনবার জন্য। এরপরে আমাদের সাথে হাসমত আরা সমাপ্তি আমাদের সাথে হাসমতারা সমাপ্তি ছিলেন, বলেছেন মির্জাপুর কেসির ছাত্র হিসেবে শুভেচ্ছা। স্যারকে বলেছেন কেসির হয়তো পরিচিত কোনো। আমি বলে রাখি, আমি ওই স্কুলের ছাত্র ছিলাম এবং তিনি এখন ওই স্কুলের একজন শিক্ষিকা এবং বাংলার শিক্ষিকা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। তিনি আমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের সাথে সালমা পারভিন ছিলেন, বলেছেন অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আমরা শ্রোতা বন্ধুদের কথাবার্তা আবারও নিতে চাই একটু পরে, তবে এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্ব পালন করছেন মোহাম্মদ দুলাল হোসেন এবং আমাদের জন্য এই অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা প্রদান করছেন কাজী রাকিব। শ্রোতা, আমরা আবারও স্যারের কাছে ফিরতে চাই। স্যার, আমরা আলোচনা করছিলাম আপনার সামাজিক কাজকর্মগুলো নিয়ে, আপনার শিক্ষকতার বাহিরের কাজকর্মগুলো নিয়ে। আমরা যদি এইবারে একটু সেই প্রসঙ্গে আসতে চাই যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, অর্থাৎ আপনি এবারে জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। সেই নিমিত্তে শিক্ষার্থীদের নিয়ে আপনার মুখ থেকে দুটি কথা আমরা শুনতেই পারি। যদি বলি যে স্যার, ছাত্র শিক্ষক সম্পর্কটা কেমন হওয়া উচিত, এ ব্যাপারে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আমরা যখন পড়াশোনা করেছি কিংবা আমাদের বাবা বা দাদা চাচারা যখন পড়াশোনা করতো, তখনকার কথা আমরা জেনেছি যে শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক ছিল অনেকটা দূরত্ব ছিল আর কি। শিক্ষকরা ছাত্রদের ভালোবাসতো, এটা সত্য। ছাত্ররা শিক্ষকদের সম্মান করত, কিন্তু প্রকৃতপক্ষে যেটি হওয়া উচিত যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক হবে একদম কোনো ভীতিকর কোনো পরিবেশ থাকবে না, বন্ধুর মতো হবে। তো আমি সেটাই মনে করি যে ছাত্ররা শিক্ষক ছাত্রদের বন্ধু হবে, এবং আমিও সেটা মনে করি, আমিও সেটা চেষ্টা করি ছাত্রদেরকে যতটা সম্ভব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করে তাদের শিক্ষাদান করা বা তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করার চেষ্টা করে থাকি। স্যার, আমরা জানতে পেরেছি আপনি একজন শিক্ষক হিসেবে পাঠ্য বিষয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে বেশ প্রাধান্য দেন, যার কারণ হয়তো আপনি ছাত্র জীবন থেকে এই সহশিক্ষা কার্যক্রম নিজেও পছন্দ করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত আছেন।
এমনকি বরেন্দ্র রেডিওতেও বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি যুক্ত আছেন। আপনার কাছে আমার জানতে চাওয়া, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অধিক গুরুত্ব দেওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। শুধু আমার বেলাই না, আমি মনে করি একজন শিক্ষক হওয়া উচিত। একজন শিক্ষকের মধ্যে অবশ্যই সাংস্কৃতিক গুণাবলী থাকবে। তিনি ছাত্রদের বন্ধু হবেন এবং তিনি হবেন একজন মুক্ত মনের অধিকারী একজন মানুষ। এই বিষয়টা কিন্তু আমি খুবই গুরুত্ব দিই। সেদিক থেকে যেহেতু আমি বাংলা বিভাগের ছাত্র এবং বাংলা বিষয়ের শিক্ষক, সেহেতু বিভিন্ন স্কুলের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে, আপনি জানেন যে এখন বিভিন্ন অনুষ্ঠান হয় স্কুলে বিভিন্ন দিবস উপলক্ষে। তো সেগুলোতে আমাদের ছাত্রদেরকে সম্পৃক্ত করতে হয়, তাদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে হয়। তো সেই বিষয়গুলো আমি দেখি। সুতরাং ছাত্রদের সঙ্গে আমার সম্পর্কটা অন্য শিক্ষকের চেয়ে আমার একটু বেশি, আমি এটা মনে করি। আমি দাবি নিয়েই বলতে পারি, কারণ স্কুল যখন ছুটি হয়ে যায়, সবাই যখন বিভিন্ন জায়গায় চলে যায়, তখনও বিভিন্ন কম্পিটিশনগুলো হয়, আর তখন কিন্তু ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে হয়। তো সেই বিষয়গুলো আমি করি। কিন্তু আমি মনে করি শুধু আমি কেন, এইগুলো সবাইকেই এই বিষয়ে সম্পৃক্ত হওয়া উচিত। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আসলে মাঝে মাঝে ভাবি যে এতগুলো কাজ একসঙ্গে আপনি করছেন। আমরা শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আরেকটু জানিয়ে দিতে চাই যে স্যার যে শুধু শিক্ষকতা করছেন, তার পাশাপাশি যে কাজগুলো করছেন, এর বাইরেও স্যারের কিছু পরিচয় আসলে আছে, সেগুলো আপনাদেরকে এই মুহূর্তে আমরা জানাতে চাই। স্যার যুক্ত আছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলার সঙ্গে। স্যার যুক্ত আছেন সহসভাপতি হিসেবে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখা, এবং উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি নওগাঁ। স্যার, এই যে এতগুলো বিষয় একসঙ্গে কিভাবে আসলে যেটাকে বলে ম্যানেজ করে চলা বা ব্যালেন্স করা, সবগুলো কাজই একসঙ্গে চালিয়ে যাওয়া এবং সবগুলো কৃতিত্বের সঙ্গে সবগুলোতেই একেবারে সফলতা অর্জন করা, এটা কিভাবে স্যার সম্ভব হয়? ধন্যবাদ। আসলে আমি তেমন কিছুই করতে পারি না। আমি একজন শিক্ষক যেহেতু ছাত্রদের দিয়ে কাজ, আর ছাত্ররা বিভিন্ন অনুষ্ঠানে থাকে, বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে নিয়ে যেতে হয়। সুতরাং আমি যা করি ছাত্রদেরকে নিয়েই করি। এখন আমার সংগঠনে যারা আছে তারা কিন্তু অনেক শিক্ষার্থী আছে। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, সেখানেও আমাদের শিক্ষার্থীরা আছে, ছাত্রছাত্রী আছে। এছাড়া বঙ্গবন্ধু শিক্ষক গবেষণা পরিষদ, তো এটি তো আমার আলোচনার বিষয়, এটা আমার গবেষণার বিষয়। সুতরাং আমাকে খুব বেশি কষ্ট করতে হয় না। মানুষ মনে করতে পারে যে এতগুলো কাজ কিছু, আসলে কিছুই তো না। আমরা বাংলাদেশে বসবাস করি, একটি স্বাধীন দেশ বাংলাদেশ, যে দেশটি স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তাকে নিয়ে যখন কাজ করার জন্য আলাদা সময়ের প্রয়োজন হয় না, তিনি ধ্যানে জ্ঞানে সবসময় তো তাকে নিয়েই আমাদের ভাবতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমার সংগঠনগুলো, আপনি নামগুলো দেখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সেখানেও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, সেখানেও বঙ্গবন্ধু। সুতরাং আরেকটি সংগঠনের সঙ্গে আমি যুক্ত, যে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, সেখানে আমি সহসভাপতির দায়িত্ব পালন করছি। এবং স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি, সেটি বঙ্গবন্ধুর নাতি এই বিষয়টি দেখেন, যে ছেলেরা যাতে পড়াশোনা করে, লাইব্রেরিমুখী হয়, বইমুখী হয়। তো সেই সুতরাং আমার কাজগুলো কিন্তু আমার দেশকে নিয়ে, আমি কিন্তু দেশের বাইরে বা শিক্ষার বাইরে কোনো কাজ করি না, শিক্ষা নিয়ে কাজ করছি। সুতরাং আমাকে অতিরিক্ত কোনো সময় দিতে হয় না, আমার কাজের মাঝেই এই কাজগুলো হয়ে যায় অটোমেটিক। স্যার, আমরা যদি একটু আপনার ছোটবেলাটা নিয়ে আলোচনা করতে চাই, আপনার ছোটবেলাটা কেমন করে কাটলো, বা আপনার শিক্ষা জীবনের শুরুটা কোথায় হয়েছিল? প্রত্যেক মানুষের শৈশবটা যেমন থাকে, আমারও ঠিক তেমনই। ছোটবেলা আমি গ্রামে মানুষ হয়েছি, আমার গ্রামের স্কুলে পড়াশোনা করছে। এই যে একটু আগে একজন ম্যাডাম যেখানে কমেন্ট করেছিলেন, মির্জাপুর কৃষি উচ্চ বিদ্যালয়, সেখানে প্রাইমারি শাখা আছে, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানকার আমি ছাত্র ছিলাম। আর সেখান থেকে প্রাইমারি পাশ করে আমি হাই স্কুলে ভর্তি হই, এবং 1988 সালে আমি মির্জাপুর কৃষি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। তারপরে নওগাঁ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলাম আমি 1980 সালে। আপনার মনে আছে, হয়তো মনে করতে পারেন, যে তখন প্রচণ্ড বন্যা হয়েছিল দেশে। সে বন্যার মধ্যে অনেক কষ্ট করে আমি সাইকেল নিয়ে এসে এখানে ভর্তি হয়েছিলাম। এবং তখন নওগাঁতে একটি মাত্র ফটোকপির দোকান ছিল আমার জানার মধ্যে, ম্যানিলা স্টুডিওতে। সেই ম্যানিলা স্টুডিও পার হওয়ার সামনে, স্টুডিওর সামনে একটা ড্রেন ছিল। সেই বন্যার মধ্যে আমি ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমি কাগজপত্র ফটোকপি করতে এসে। তো সেখানে ভর্তি হয়ে 1 বছর আমি ওখানে পড়াশোনা করি। তারপরে পারিবারিকভাবে আমাকে বলা হলো যে আমাকে বগুড়া পলিটেকনিকে ভর্তি করানো হবে, ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো সেখান থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হলো বগুড়াতে। ভর্তি হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয়,
আমার সেখানে ভালো লাগছিল না। আমি কোনোভাবেই আমাকে নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না, কারণ সেখানে বাংলা সাবজেক্ট নেই, কবিতা নেই, গল্প নেই, উপন্যাস নেই, নাটক নেই। আমি খুব ফিল করছিলাম যে কিভাবে আমি থাকবো, আমার তো সম্ভব না এখানে থাকার। প্রায় 3 মাসের মতো আমি কষ্ট করে থাকলাম, তারপরে আমি সেখান থেকে পালিয়ে চলে এলাম। আমি এসে আবার ডিগ্রি কলেজে যখন প্রিন্সিপালের স্যারের কাছে গেলাম যে আমি পরীক্ষা দিতে চাই, ততদিনে আমাদের এই যে কাগজপত্রগুলো চলে যায়, আমাকে আর এখানে মানে থাকা সম্ভব হয়নি। হ্যাঁ, আমি সায়েন্সে পড়ছিলাম, তা আমার মনে হয়েছিল যে আমি বাংলায় অনার্স পড়বো, সেই জন্য আমার সায়েন্স পড়ার আর দরকার নেই, আমি আর্টস থেকে পরীক্ষাটা দেবো। কিন্তু তৎকালীন অধ্যক্ষ বসিরউদ্দিন স্যার উনি আমাকে বললেন যে যেহেতু তুমি বাংলায় পড়তে চাও, তো তুমি এখানে 1 বছর তুমি গ্যাপ দিতে পারো, গ্যাপ দিয়ে তুমি তোমার গ্রামের বাড়ির পাশে যে কলেজ আছে বদলগাছি সরকারি কলেজ, সেখানে গিয়ে ভর্তি হতে পারো, তোমার নিশ্চয়ই তুমি ভালো করবে। তো স্যারের পরামর্শ মতো আমি বদলগাছি কলেজে আবার নতুন করে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, এবং সেখানে 1991 সালে ইন্টারমিডিয়েট পাস করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্সে ভর্তি হলাম। এরপর শুরু হলো আপনার সেই সাংবাদিকতা। স্যার, সাংবাদিকতা নিয়ে একটু জানবার, সাংবাদিকতাটা কিভাবে কার অনুপ্রেরণায় আসলে শুরু করলেন সেখানে ক্যাম্পাসে প্রতিনিধি হিসেবে? এটাও একটি গল্প আছে। আমি দেখতাম যে বিভিন্ন প্রোগ্রামে, রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে কিছু কিছু সাংবাদিকের চেয়ারগুলো থাকতো স্পেশাল, সেখানে সংরক্ষিত আসন থাকতো। কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংবাদিকদের আসনটা থাকতো। আর দেখতাম যে মিলনায়তনের সঙ্গে লাগানো একটি প্রেস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব, সেখানে দেখি আমার কিছু কিছু বন্ধু ওরা যাতায়াত করে। তা আমার মনে হলো যেহেতু আমি লেখালেখি করতে চাই, তো আমি সেখানে তৎকালীন সাংবাদিক হাসিবুল আলম প্রধান, উনি এখন রাজশাহী ইউনিভার্সিটির আইন বিভাগের একজন অধ্যাপক, প্রফেসর, তো ওনাকে আমি গিয়ে বললাম। তো ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি বললেন জাহাঙ্গীর আলম আকাশ সেই সময়ের একজন তুখোর সাংবাদিক, এবং তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এখন তিনি বিদেশে আছেন। তো সেই সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশ আমার 1 বছরের জুনিয়র হবে, তবে বয়সের দিক থেকে আমরা সমান। তার সঙ্গে তিনি কাজ করতেন সাংবাদিক, আর আমাকে নিয়ে যাওয়া হলো দৈনিক সোনালী সংবাদিক। আমরা দুজন তুখোর সাংবাদিকতা তখন শুরু করলাম। তৎকালীন যে রাজশাহী ইউনিভার্সিটির একটা ভীতিকর পরিবেশ ছিল, রাজশাহী ইউনিভার্সিটিকে অকার্যকর করে দেওয়া হয়েছিল, একটি প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠন। আমরা সেই নিউজগুলো আমরা করতাম, এবং অনেক রাত জেগে জেগে আমরা ক্যাম্পাসে নিউজগুলো তখন দিয়ে আসতাম, শহরে গিয়ে দিয়ে এসে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে আসতাম, তারপরে হলে যেতাম। তো তখন থেকেই কিন্তু আমার সাংবাদিকতা শুরু হলো। আমার সাংবাদিকতা না এলে আমি অনেক কিছুই হয়তো মিস করতাম। আমি রাজশাহী ইউনিভার্সিটির কথা মনে হলে বাংলা বিভাগের কথা যেমন আমার মনে আসে, তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, এবং আরেকটি সংগঠন আমার প্রাণীর সংগঠন ছিল উদীচী সংগঠন, উদীচী একটি সাংস্কৃতিক সংগঠন, সেখানেও আমি গান নাটকগুলো করতাম। স্যার, আমরা একদম 1993 থেকে একেবারে 2022-23 আবার একটু চলে আসি। সেটা হচ্ছে যে নতুন শিক্ষাক্রম, অর্থাৎ 2023 সালে বাস্তবায়িত হবে নতুন শিক্ষাক্রম। সেই বিষয়ে সেখানে আমরা দেখেছি যে অনেক ব্যাপার স্যাপারে পরিবর্তন এসেছে, নতুন করে অনেক পদ্ধতি প্রণয়ন করা হয়েছে। আসলে এই ব্যাপারগুলো নিয়ে যদি অভিভাবক এবং যারা শিক্ষার্থী আমাদেরকে শুনছেন তাদের উদ্দেশ্যে আপনি অবগত করতেন স্যার। তাদের উদ্দেশ্যে আসলে এই বিষয়ে এখনই মন্তব্য করার মতো কিছুই মানে আসেনি, যেহেতু আমরা সিলেবাসগুলো এখনো পাইনি। যতটুকু জানা যায় আর কি, যতটুকু আমি জেনেছি জানেন না, একমুখী শিক্ষা হবে, ছাত্ররা মিনিমাম একটি বিষয়ের জ্ঞান থাকবে, তারপরে তারা ইন্টারমিডিয়েটে যেয়ে তারা যেটা ভালো করতে চায়, যে বিষয়ে পড়তে চায় সেই বিষয়ে পড়বে। এটা একটু সময় লাগবে, 2-3 বছর সময় লাগবে এটা যেতে। সুতরাং উৎকণ্ঠিত হবার কিছুই নেই। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী তথা বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিক্ষার্থীদের জন্য যেটি ভালো করা প্রয়োজন, যা করা প্রয়োজন সরকার সেটাই করবেন। সুতরাং আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্যার, আমরা যদি এই ব্যাপারটা শুনতে শুনতে আমার একটা বিষয় আসলে মাথায় আসলো, যে আপনারা বলতেন বা যারা গুণীজন তারা বলেন যে এই সময়গুলো এরকম ছিল না, তোমরা যেমন করছো আমরা তেমন করতাম না।
এই সময়ের শিক্ষার্থী এবং সেই সময়ের আপনারা যখন শিক্ষার্থী ছিলেন, এই সময়টার মধ্যে আপনি আসলে তফাৎটা কেমন দেখেন বা আমাদের কেমন হওয়া উচিত? আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখনও কিন্তু এই অভিযোগগুলো আমরা শুনতাম আমাদের সিনিয়রদের কাছ থেকে, বাবা, দাদা, চাচা। তারা বলতো যে আমাদের সময় এমনটা ছিল না, আমাদের সময় এতটা ভালো ছিল। এটা সত্য যে হ্যাঁ, পরিবর্তন তো হবেই, যুগ বদলে যাচ্ছে, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এখন ইন্টারনেটের যুগ। তবে আমি এটা মনে করি যে হ্যাঁ, শিক্ষার্থীদের মধ্যে কিছুটা গুণগত পরিবর্তন ভালোও হয়েছে, আবার খারাপও হয়েছে। শিক্ষক ছাত্র সম্পর্কটা অনেক সময় এখন হয়ে গেছে গিভ অ্যান্ড টেকের মতো। হ্যাঁ, আগে তো কোনো স্বার্থ ছিল না, শিক্ষকদের কোনো স্বার্থ ছিল না, ছাত্ররা সম্মান করত, কিন্তু একেবারে মন থেকে শ্রদ্ধা করত। এখন একটু আলাদা হয়েছে। তারপরেও আমি বলবো না এখনো যারা আদর্শ শিক্ষক, গুণী শিক্ষকের অভাব নেই, বাংলাদেশে অনেক শিক্ষক আছেন, তারা কিন্তু তাদের সত্যিকার অর্থে ছাত্ররা সম্মান করে। তবে হ্যাঁ, অনেক ছেলে আছে যারা ভুল পথে চলছে, তারা হয়তো শিক্ষকদেরকে সেই অর্থে সম্মান করতে চায় না। এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। আরেকটি বিষয় আমাদের সময় যেটা ছিল, আপনিও হয়তো মনে করতে পারেন, শাসনটা কিন্তু আমাদের সময় একটু বেশি ছিল। এখন শাসনের একটু মাত্রাটা কমে যাওয়ার কারণে শাসন নেই বললেই চলে। সেই অর্থে আমার মনে হয় যেখানে আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা থাকবে, সেখানে শাসনেরও একটু ব্যবস্থা করলে হয়তো আরো ভালো হবে। পারিবারিক শাসনের কথা বলছেন নাকি শিক্ষকদের কাছ থেকে? সব ক্ষেত্রে পরিবারে আমরা যে শাসনের মধ্যে মানুষ হয়েছি, আসলে এখনকার ছেলে মেয়েরা সেটা মেনে নেবে না। আমরা সন্ধ্যা হলে আজানের আগেই আমাদেরকে বাসায় ঢুকতে হতো, এটি একেবারে নিয়মের মধ্যে ছিল। কোনো কারণে যদি কোনোদিন সন্ধ্যা হয়ে গেছে এমন যদি হতো, তাহলে সেদিন বাসায় ঢুকতে বুক কাঁপতো এবং বাসায় যে জবাবদিহি করতে হতো। স্যার, আমরা আসলে আরও অনেক কথা শুনতে পারতাম, কিন্তু ঘড়ির কাঁটা আমাদেরকে জানান দিচ্ছে যে আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই বিদায় নিতে হবে। আমরা শেষ মুহূর্তে যদি একেবারে আপনার একেবারে ব্যক্তিগত ব্যাপারে কিছু জানতে চাই, যে আপনার পরিবারে এখন কে কে থাকেন, সেই ব্যাপারগুলো যদি আপনার ফ্যামিলি নিয়ে আমাদেরকে বলতেন। আমার বাসায় আমার স্ত্রী, আমার 2 কন্যা। বড় কন্যা এসএসসি পাশ করেছে এবার, এবং এখন সে নগর ডিগ্রি কলেজে প্রথম বর্ষে পড়ছে। আর ছোট মেয়েটা এখন ক্লাস 1-এ নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবার ভর্তি হয়েছে। আমার স্ত্রী একজন শিক্ষিকা, সেও সারাদিন কর্মব্যস্ত জীবন পার করে। স্যার, আমরা একদম শেষে 2টা ফেজে আপনাকে 2টা বিষয় জানতে চাই, অবগত করবেন একটু আমাদের যারা এই প্রজন্মের শিক্ষার্থী রয়েছেন এবং বরেন্দ্র রেডিও যারা নিয়মিত শোনেন, বরেন্দ্র রেডিওর নিয়মিত শ্রোতাদের উদ্দেশ্যে আপনি আমাদের গর্ব, আমাদের আনন্দের বিষয় যে আপনি নওগাঁ জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। সেই নিমিত্তে আমাদের আসলে যারা শিক্ষক শুনছি, যারা শিক্ষার্থী আজকে অনুষ্ঠান শুনছি, অথবা হতে পারে সব ধরনের মানুষ যারা আজকে শ্রোতা, একেবারে শ্রোতা, তাদের উদ্দেশ্যে আমাদের কিভাবে কাজ করা উচিত, শিক্ষা নিয়ে আমাদের জায়গা থেকে কেমন করে কাজ করা উচিত, হতে পারে শিক্ষক, শিক্ষার্থী, সব অভিভাবক, এই ব্যাপারটা যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আসলে আমাকে সবাইকে জ্ঞান দেওয়ার মতো অত বড় মানুষ আমি নই। আমি এইটুকু বলতে পারি যে যার যেটা পেশা, সেই পেশাকে ভালোবাসতে হবে। আমি শিক্ষকতা পেশায় আছি, আমার এই পেশাটাকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, এবং অন্যরা যে পেশায় থাকুন সেই পেশাকে ভালোবাসুন, তাহলে দেশকে ভালোবাসা হবে। আর শিক্ষার্থীরা, তাদের কাজ হচ্ছে তাদের পড়াশোনা করা, এবং অবশ্যই তাদেরকে বাংলাদেশের যে আদর্শ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা, বঙ্গবন্ধু, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি, এগুলোকে লালন করে ধারণ করেই কিন্তু সামনে এগোতে হবে। তাছাড়া কিন্তু দেশপ্রেম তাদের মধ্যে তৈরি হবে না। যারা দেশপ্রেমিক হবে তারা অবশ্যই দেশকে ভালোবাসবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা যেখানে থাকবো সেখানেই দেশকে ভালোবাসবো, সেখান থেকেই সাধ্যমতো দেশকে সেবা করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রশ্ন পর্ব শেষ। এইবারে আমরা জানি যে আপনি ভালো গান করেন, বিশেষ করে আপনার আবৃত্তি, উপস্থাপনা সব শাখাতেই সমান দক্ষতা। এরপরেও আমরা গানটাকেই আমরা মানে আমার দিক থেকে আসলে আমি আপনার গান খুবই পছন্দ করি, যতটুকু আমি আপনার কাছাকাছি থেকে শুনেছি। সেই জায়গা থেকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি দুকলি গান শুনিয়ে দিতেন। এই প্রশ্নটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আসলে গান ভালোবাসি, গান করতাম ছাত্র জীবনে, মাঝে মাঝে গান যে করি না তাও নয়, এটা উৎসাহ দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে। কারণ আমি যদি গান করি, আমার ছাত্র গান করার উৎসাহ পাবে।
আমার শিক্ষক যখন 2 লাইন গান শোনায় তখন আমি নিজে গান গাওয়ার উৎসাহ পাই। কিন্তু আজকে তো আপনি প্রস্তুত করে ফেলেছেন, তারপরে আমি চেষ্টা করব 2 লাইন গান শোনার জন্য। আপনি কার গান শুনতে চান এইটা যদি বলেন তাহলে আমার জন্য আরো ভালো হয়। আমি গানের দিক থেকে আবার একটু আমি পুরোনো দিনের গানগুলো পছন্দ করি। আমি চেষ্টা করছি, একটু সময় নিন 2-1 মিনিট। স্যার ওইভাবে আসলে আপনার পছন্দ থেকে একটা গান পুরনো দিনেরই একটা গান যদি শুনে আচ্ছা দিতেন। ঠিক আছে, আমি তাহলে মাহমুদুন নবীর গাওয়া গানটি গাওয়ার চেষ্টা করছি। 2 লাইন। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতায় শুধু বেহিসাবে ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে। শেষটায় একদম পরিপূর্ণ হয়ে গেল। সব জায়গাতে আমরা শুনি যে শেষ ভালো যার সব ভালো তার, শেষটায় একদম আলো ছড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আপনার মূল্যবান সময় থেকে এই সময়টুকু আমাদেরকে দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে এসে ধন্য করেছেন। শ্রোতা, আমরা সময় স্বল্পতার কারণে স্যারের সঙ্গে আরও আলোচনা করতে পারতাম। আমরা আজকে স্যারের জীবন থেকে স্যারের কিছু কথা, স্যারের যে এই সফলতার পেছনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে জানাতে চাই আজকের এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শরীফ উদ্দিন। আজকে অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ হাসমত আলী, সিনিয়র শিক্ষক বাংলা, নওগাঁ কৃষ্ণধন কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। আর এই অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ দোলাল হোসেন, কারিগরি সহায়তা করেছেন কাজী রাকিব এবং আমাদেরকে ফেসবুক লাইভে সহযোগিতা করেছেন শিথিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী কোন অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এমন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। আগামী 15 জুন থেকে 21 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকার পরিচালিত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা 2022। প্রথমবারের মতো এই ডিজিটাল জনশুমারি ও গৃহগণনাতে নারী ও পুরুষের পাশাপাশি হিজড়া জনগোষ্ঠীকে গণনা করা হবে। আপনি নিজে অথবা আপনার পরিবারে ও কমিউনিটিতে হিজড়া জনগোষ্ঠীর কোনো ব্যক্তি থাকলে সঠিক তথ্য দিয়ে এবং অন্যকে তথ্য দিতে উদ্বুদ্ধ করে জাতীয় উন্নয়নে কমিউনিটি ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করুন। জনস্বার্থে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সক্রিয় অংশগ্রহণ প্রকল্প। শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM।